আমার একজন ফ্রেন্ড আছে যে সিএসসি থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে মার্কেটিংয়ে ঢুকেছে। প্রথম বর্ষ বা দ্বিতীয় বর্ষে যারা আছি তাদের পড়াশোনার পাশাপাশি কর্পোরেটের চাকরির ক্ষেত্রে কী কী স্কিল শেখানোর জন্য সরকার বা আমাদের ভার্সিটিগুলো অফার করতে পারে? বাংলাদেশে কি এরকম কোনো প্রোগ্রাম চালু হওয়ার কি কোনো অপশন আছে কি না? বাংলাদেশে ব্যাঙের ছাতার মতো বিভিন্ন এডুকেশন এজেন্সি আছে, তারা যেভাবে আসলে মানুষকে মেন্টরিং করে, তারা আসলে সেই একটা এনভায়রনমেন্ট বা সেই চিন্তার মাধ্যমে তারা বিদেশে পাড়ি জমায়। সো এদেরকে আসলে কি সরকারি নীতির মাধ্যমে একটা মনিটরিংয়ের আওতায় আনা সম্ভব কিনা? আমাদের সামনে তরুণ শিক্ষার্থী রয়েছেন, তাদের কাছেও এই প্রশ্ন নিশ্চয়ই আলোচনা শুনছে। আমি প্রশ্ন নিব এক এক করে, আমার হাতের ডান পাশে। জি, আমি মোহাম্মদ তাহমিদ আল মাহবুব খান এলিন, আমি একজন আইন শিক্ষার্থী এআইবির। আমার সামনে উপবিষ্ট যারা অতিথি আছেন, আপনাদের কাছে বিশেষ একটা প্রশ্ন রয়ে গেল, যেহেতু বিষয়টা অনেকটা পলিসি সংশ্লিষ্ট ব্যাপার। সো রাষ্ট্রের পলিসি ইস্যুতে যখন আমি একটা শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য একটা সহায়ক পরিবেশে বাইরে গেল, কিন্তু পরবর্তীকালে সে আসার পর দেশে আর্থসামাজিক এবং অর্থনৈতিক নিরাপত্তা। সো আমার এক মামা আছে যিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন শেষ করে সে পরবর্তীতে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে পাশ করে বাংলাদেশে এসেছে, কিন্তু সে কর্মসহায়ক পরিবেশ বাংলাদেশে আসলে সেই রকম সিচুয়েশন ছিল না। সো এবং পাশাপাশি আর্থিক নিরাপত্তা এবং সামাজিক নিরাপত্তা, সো এই পারস্পরিক যে একটা ব্যাপার বা একটা বাবল, এই জায়গাগুলোতে বাংলাদেশ সরকারের একটা নীতি সহযোগিতা বা এই ধরনের যে পলিসি ফ্রেন্ডলি যে একটা এনভায়রনমেন্ট, এইটা আসলে আমার রাষ্ট্রে ছিল না দেখে সে আবার ডিমোটিভেট হয়ে সে এখন কানাডাতে পাড়ি জমিয়েছে। সো আমার কাছে মনে হচ্ছে যে রাষ্ট্রের যারা পলিসি মেকার আছে তারা কেন এই ব্যাপারগুলো জেনেও আমলে নিচ্ছে না বা এই জন্য কর্মসহায়ক পরিবেশ তৈরি করছে না। পাশাপাশি আর একটা সম্পূরক যে বিষয়টা, আমি একটা যে থ্রুতে যাব বা যে চ্যানেলের মাধ্যমে যাব, সেক্ষেত্রে তাদের একটা বড় গুরুত্বপূর্ণ ভূমিকা থাকা আছে বলে মনে করি। বাংলাদেশে ব্যাঙের ছাতার মতো বিভিন্ন এডুকেশন এজেন্সি আছে, তারা যেভাবে আসলে মানুষকে মেন্টরিং করে, তারা আসলে সেই একটা এনভায়রনমেন্ট বা সেই চিন্তার মাধ্যমে তারা বিদেশে পাড়ি জমায়। সো এদেরকে আসলে কি সরকারি নীতির মাধ্যমে একটা মনিটরিংয়ের আওতায় আনা সম্ভব কিনা বা এটা কেন আনা হচ্ছে না, আশা করি আপনারা আপনাদের জায়গা থেকে একটু বিষয়টা আলোকপাত করবেন। ধন্যবাদ। আমরা আরেকটা প্রশ্ন নিতে চাই, আমার হাতের বাঁ পাশে। শুভ অপরাহ্ন। জি, আমার একটা প্রশ্ন ছিল, আমরা যারা পড়াশোনা করছি, আমরা ইউনিভার্সিটি গোয়িং স্টুডেন্টরা, তারা প্রথম বর্ষ বা দ্বিতীয় বর্ষে যারা আছি তাদের পড়াশোনার পাশাপাশি কর্পোরেটের চাকরির ক্ষেত্রে কী কী স্কিল শেখানোর জন্য সরকার বা আমাদের ভার্সিটিগুলো অফার করতে পারে? বাংলাদেশে কি এরকম কোনো প্রোগ্রাম চালু হওয়ার কি কোনো অপশন আছে কি না, এটা একটু কাইন্ডলি জানাবেন। কারণ আমরা যারা বিশ্ববিদ্যালয়ে 5 লক্ষ থেকে 10 লক্ষ টাকা দিয়ে সেমিস্টার ফি দিই বেসরকারি বিশ্ববিদ্যালয়, হ্যাঁ, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে, সেখানে আমরা খুবই আশা করি যে আমাদের গ্র্যাজুয়েশনের পরে অ্যাটলিস্ট 40 থেকে 50,000 টাকার স্যালারিতে আমরা ঢুকবো। বাট দেখা যাচ্ছে আমাদের স্যালারি স্টার্টই হয় 15 থেকে 20,000 টাকা। সো আমাদের দেখা যাচ্ছে কি পড়াশোনার পাশাপাশি যে স্কিলগুলো তারা চায়, আমরা গ্র্যাজুয়েশনের পরে আমাদের মনে হয় না তা কোম্পানির সাথে আমরা কোপ আপ করে উঠতে পারি। আচ্ছা, আপনি কি মনে করেন এই জন্য কারো যদি অর্থ ব্যয় করার সক্ষমতা থাকে তাহলে সেই কারণে তিনি বিদেশ যেতে আগ্রহী হবেন, বা আপনার ক্ষেত্রে বা আপনার শিক্ষার্থী হ্যাঁ, অবশ্যই, বন্ধু বান্ধবী আছে তারা কি মনে করছে? হ্যাঁ, আমার যারা ফ্রেন্ড আছে তারা হচ্ছে কেন বাইরে যেতে চায়, কারণ তারা ভার্সিটিতে পড়াশোনার পাশাপাশি বিভিন্ন স্কিলগুলো শিখছে, যার কারণে তারা দেখা যায় কি ওখানে জব অপরচুনিটিসগুলো ভালো। আমার একজন ফ্রেন্ড আছে যে সিএসসি থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে মার্কেটিংয়ে ঢুকেছে। আবার কেউ বাংলাদেশে ম্যাক্সিমাম আমার ফ্যামিলিতে অনেকে আছে, তাদের জব সিকিউর করার জন্য যে সাবজেক্টে পড়াশোনা করেছে তারা সেই সাবজেক্টে না ঢুকে ব্যাংকিংয়ে চলে যাচ্ছে। দ্যাটস ওয়াই তারা দেশ ছাড়ছে। আমরা বুঝতে পারছি। আমরা দুইটা অংশ পেয়েছি, দুজনের কাছেই উত্তরগুলো নিব। প্রথম যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে যে কর্ম সহায়ক পরিবেশ। একজন জেনেটিক ইঞ্জিনিয়ার, উনি দেশে ফেরত এসে উনি আসলে তার যে স্কিলস অথবা তার যে লার্নিং সেটা আসলে অ্যাপ্লাই করার সুযোগ পান না, এই জন্য দেশ চাচ্ছেন। ডক্টর শাকিল আহমেদ, একটু সংক্ষেপে যদি আপনার মতামত দেন, আমি দুজনের কাছে এই মতামতটা নিব। জি, প্রথম যিনি বললেন সেটা হলো যে গভর্নমেন্ট পলিসিকে ঠিক করা, যাতে করে যারা বিদেশে আছেন তারা যাতে করে দেশে ফিরে আসতে পারেন এবং তাদের যে ট্যালেন্টস আছে তারা যাতে করে এই দেশে কন্ট্রিবিউট করতে পারেন। আমার মনে হয় যে গভর্নমেন্টের উচিত এই বিষয়ে মনোযোগী হওয়া এবং এই ট্যালেন্টসগুলোকে ব্যবহার করার জন্য আমাদের সময় এসছে। কারণ বিদেশে যারা পড়তে যান তারা শুধু যে পড়াশোনা করেন তা কিন্তু না,
ওই দেশের সংস্কৃতি জানেন, ইতিহাস জানেন, তাদের ভিন্ন মাত্রায় তাদের অভিজ্ঞতা হয় এবং সেই অভিজ্ঞতাগুলো আমাদের দেশের জন্য খুবই দরকার। তো ফলে আমি মনে করি যে গভর্নমেন্টের উচিত যে এই বিষয়ে এক ধরনের নীতি নির্ধারণ করা, যে আমরা বছরে যারা বিদেশে গেছেন তাদেরকে বিভিন্ন জায়গায় আমরা চাকরির ব্যবস্থা করব এবং তারা যাতে করে এই দেশে কন্ট্রিবিউট করে সেই ব্যবস্থা করব। এটা হলো একটা। জি, এর সাথে একটু জুড়ে দেই ডক্টর শাকিল আহমেদ। বাংলাদেশে যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো, এমনকি বেসরকারি বিশ্ববিদ্যালয়, আমরা প্রায় সময় দেখি যে সেটা র্যাঙ্কিং নিয়ে কথা হচ্ছে। এখানে গবেষণার ক্ষেত্রে প্রতি বছরই এটা নিয়ে আলোচনা হয় এবং সরকারের কাছ থেকেও একটা বাজেট বরাদ্দ করা হয়। আপনি কি মনে করেন যে সেই বাজেটকে সঠিকভাবে ব্যবহার করতে পারছে বিশ্ববিদ্যালয়গুলো? বিশেষ করে গবেষণার যখন সুযোগ সুবিধা বাড়ানোর প্রসঙ্গ আসছে, তখন একজন স্নাতক শেষ করে বা স্নাতকোত্তর শেষ করে তিনি বলছেন যে, যেমনটা আমরা দর্শকের কাছ থেকে শুনছি, যে তিনি ফেরত এসে উচ্চতর গবেষণার জন্য সেই সুযোগটা পাচ্ছেন না। সেটা কেন? বাজেট তো বরাদ্দ করা হয়। না, বাংলাদেশে যে ইউনিভার্সিটির যে বাজেট দেওয়া হয় সেটা খুবই সামান্য। আচ্ছা, ফলে এই সামান্য টাকা দিয়ে বড় ধরনের গবেষণা করা প্রায় ইম্পসিবল ঘটনা। এবং আমাদের যে জিডিপি এবং বাজেটে রিসার্চের যে মাত্রা সেটা খুবই নগণ্য। আমি মনে করি না যে ইউনিভার্সিটিগুলোকে এই সামান্য পয়সা দিয়ে, পিনাটস দিয়ে বড় ধরনের গবেষণা করার যে চাপ বা প্রত্যাশা তৈরি হয়েছে সেটা বোধহয় ঠিক না। এক, আবার যেগুলো দেওয়া হয়েছে সেগুলো যে বিশ্ববিদ্যালয় সঠিকভাবে খরচ করতে পারছে তাও কিন্তু নয়। সেটা কেন? তো আমার ধারণা বাংলাদেশের শিক্ষকদের মধ্যে এবং বিশ্ববিদ্যালয় যারা প্রশাসন চালান তাদের মধ্যে বিগ বাংলাদেশ চিন্তা করার ক্ষমতাটা কম। আচ্ছা, এটা শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক না, এইটা আমাদের রাজনীতিবিদদের মধ্যে সমস্যা আছে, প্রশাসকদের মধ্যে এটা সমস্যা আছে। আমরা যে বড় হতে পারি, আমরা যে বড় হওয়ার যোগ্যতা আমাদের আছে, এটা কিন্তু প্রথমে বিশ্বাস করতে হবে। মানুষ তখনই বড় হতে পারে যখন সে বিশ্বাস করে সে বড়। আর যদি সে বিশ্বাস করে সে ব্যাঙ কিংবা তেলাপোকা, তাহলে সত্যি সে একদিন তেলাপোকা। তো আমার ধারণা আমাদের যারা রুলিং এলিট, যারা দেশ চালান, তারা বিশ্বাস করেন না যে বাংলাদেশ বড় হতে পারে। কারণ তাদের প্রায় সব, তাদের ছেলে মেয়ে, তাদের সম্পদ সবই প্রায় বিদেশে আছে। তারা এই দেশ নিয়ে কেন চিন্তা করবেন? ফলে বাংলাদেশের যারা আমলা আছেন, বাংলাদেশে যারা মিলিটারি এস্টাবলিশমেন্টে আছেন, যারা পলিটিশিয়ান আছেন, তাদের সব ছেলে মেয়ে বিদেশে থাকে। ফলে তাদের লক্ষ্যটা ওদিকে। তো ফলে আমার কাছে মনে হয়েছে যে এই যে ছেলে মেয়ে যারা আছে বাংলাদেশে বড় হতে চায়, বাংলাদেশে থাকতে চায়, কন্ট্রিবিউট করতে চায়, সেই বিষয়ে বোধহয় আমাদের যারা রুলিং এলিট তারা বিশ্বাস করেন না। এই কারণে আমার কাছে মনে হয় যে শিক্ষাগুলো অত্যন্ত গতানুগতিক হয়। আর আপনি যেটা বললেন যে দক্ষতার অভাব আছে, কারণ ইউনিভার্সিটিতে যে বিষয়গুলোকে আমাদের কারিকুলামে নিয়ে আসা হয় তার সাথে বাংলাদেশের বাস্তবতার খুব বেশি মিল নাই। ফর এক্সাম্পল, আগামী 10 বছর বা 20 বছর পরে বাংলাদেশে কোন ধরনের শ্রমশক্তি দরকার হবে সেইটা আসলে বিশ্ববিদ্যালয়ে জানা নাই, সরকারের মধ্যে এটা জানা নাই, আলোচনাও নাই। ফলে আমরা ওই ধরনের গ্র্যাজুয়েট তৈরি করতে পারছি না যেগুলো আমাদের ভবিষ্যৎ বাংলাদেশের জন্য দরকার। ফলে দক্ষতার অভাব এবং নীতিগত যে সহায়তা তার অভাব আমরা দেখতেই পাচ্ছি। ডক্টর ফাহমিদা খাতুন, আপনি কি বলবেন? বিশেষ করে কর্মসংস্থান উপযোগী শিক্ষা তারা পাচ্ছেন না, এটা একটা বড় একটা অভিযোগের জায়গা। আমি দুটো প্রশ্নকে সংক্ষেপে বলতে চাই। ওনার প্রশ্ন দিয়ে শুরু করি যে থাকতে পারছে না যারা ভালো এসে। দেখেন, বিশ্ববিদ্যালয়গুলোতে যে পড়াশোনা করবে, গবেষণা করবে, এটাই তো তাদের মূল কাজ। দেখা যাচ্ছে যে সরকার নীতিমালা কি করবে? সরকারের তো একটা ব্রডার গাইডলাইন আছে। বিশ্ববিদ্যালয়গুলি অনেকটা শাসনের মতো চলে। যেখানে পরিবেশটা সৃষ্টি হয়েছে যে এই যে রাজনীতিকরণ, এই রাজনীতিকরণের ফলে আপনি কয়টা গবেষণা আপনার কোন জার্নালে পাবলিশ হলো সেগুলো কোনো ক্রাইটেরিয়া না। শিক্ষক হিসাবে আপনি কেমন পড়াচ্ছেন, র্যাঙ্কিংটা কেমন, সেটা কোনো বিষয় না। কিন্তু দলের সাথে কে কত শক্তিশালীভাবে সংযুক্ত সেটাই হচ্ছে ক্রাইটেরিয়া। প্রমোশন হওয়া কিংবা অন্য বড় পজিশনে পাওয়া, বিসি পর্যন্ত, ডিন পর্যন্ত, এইগুলাই এই যে রাজনীতিকরণের মাধ্যমে কিন্তু আপনার প্রফেশনাল যে এক্সিলেন্স করার যে একটা চেষ্টা, এইটাই কিন্তু ধ্বংস করে দিচ্ছে। পলিসিটা সেইখানেই। সরকারকেই এইরকম পলিসি করতে হবে যে যাতে কিনা বিশ্ববিদ্যালয়, সবাই তো কোনো আজকাল তো সব
কিছুই রাজনীতিকরণ হয়ে গেছে, বিশ্ববিদ্যালয়টা সেটার মধ্যে চলে গেছে, যার জন্য আমরা এই ধরনের একটা অবক্ষয় দেখতে পাচ্ছি। আর যারা জেনুইনলি সত্যি করতে চায় তাদের আসলে কোনো ধরনের প্রমোশনও হচ্ছে না, তারা কোন ঠাসা হয়ে তাদেরকে চলে যেতে হয়, এটা একটা বিষয়। আরেকটা বিষয় আমি ওনার কথার প্রেক্ষিতে বলতে চাই যে গবেষণার ক্ষেত্রে সরকারের বরাদ্দ বলছেন, এবং আমরা জানি সরকারের বরাদ্দ অপ্রতুল থাকবে, সেটা কিছুটা বাড়ানোর জন্য কথা হচ্ছে, বাড়ানোর হলে ভালো। কিন্তু আপনি দেখবেন বিদেশের বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র তো সরকারি অনুদানের উপর নির্ভর করে না, তারা কিন্তু বিভিন্ন ধরনের গ্রান্ট আছে বাইরের থেকে কম্পিটিশন করে সেগুলো তারা আনে। আমাদের তো ওইরকম প্রপোজাল লেখার মতো, আমরা নিজেরা যে গবেষণা করি, আমাদের সাথে বাইরের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ইউকে এবং ইউএসের অনেক ইউনিভার্সিটি আমরা পার্টনারশিপ করি, তাদের প্রফেসররা প্রপোজাল লেখে, আমরা এই করে লিখি, একসাথে জয়েন্টলি লিখি। ওনারা কিন্তু সরকারের গ্রান্ট অনুদানের উপর নির্ভর নাই, সেটা আছে, কিন্তু আরও যে অপরচুনিটিসগুলো আছে সেগুলো তারা করে, এক্সপ্লোর করে। এটা আমি নিজে যেহেতু গবেষণার সাথে আছি, করছি, এই অনেক বিশ্ববিদ্যালয় এটা করছে, সেই রকম কিন্তু নাই। খালি একটা কথা শুনছে যে অনুদান নাই। হ্যাঁ, অনুদান আরও দেওয়া দরকার, কিন্তু আমাদের মনেও রাখতে হবে যে আমাদের দেশে সরকারের তো কম্পিটিং প্রায়োরিটি, আমাদের তো টাকাই নাই, সরকারের তো কোনো টাকাই নাই। আচ্ছা, তারপরেরটাতে যাই যে স্কিলসের, উনি যে বলছে স্কিলস মিসম্যাচ, একজনে পাশ করলো মনে করেন যে সাহিত্য কিংবা অন্য কিছুতে, উনি বললেন যে ব্যাংকে চলে যাচ্ছে, কারণ কাজ তো নাই, তার যেটা পাচ্ছে সেটাই, তার যে উদ্দেশ্যে সে পড়াশোনা করতে গেছে পরবর্তী জীবনে সেটার প্রতিফলন ঘটাতে পারছে না। আরও একটা বিষয় স্কিলস মিসম্যাচ, আপনার এমনকি ধরেন ভালো ভালো সাবজেক্ট থেকে বের হয়েছে, বিজনেস স্টাডিজেও বের হয়েছে, কিন্তু তার চাকরি পাচ্ছে না। ইন্টারভিউ, আপনি যে কোনো একটা উদ্যোক্তাকে জিজ্ঞেস করবেন যে আপনি কেমন পাচ্ছেন এমপ্লয়মেন্টের জন্য, একটা চাকরির জন্য অ্যানাউন্স করলে হাজার হাজার অ্যাপ্লিকেশন আসে, হয়তো তারা পায় না, তারা বলবে যে নাই। দেখেন একটা কীরকম প্যারাডক্সিক্যাল সিচুয়েশন যে অনেক বেকার, আবার অন্যরা পাচ্ছে না। বেশ, তো এই যে শিক্ষা ব্যবস্থাটা আমূল পরিবর্তন করতে হবে, ওই দিকেই নজরটা দিতে হবে। আমরা দুঃখজনকভাবে এখনও এই 50 বছর 54 বছর পরেও যে একটা আধুনিক শিক্ষা ব্যবস্থা, এবং শিক্ষা ব্যবস্থা তো স্ট্যাটিক না, উনি যেটা বলছে যে এটা ডাইনামিক, কারণ যুগের সাথে তাল মিলিয়ে আজকে আমরা যেই ধরনের শিক্ষা ব্যবস্থা আছে 5 বছর পরে সেটা থাকবে না, ইনফ্যাক্ট 1 বছর পরেও। তো ওই রকম অবস্থা না করলে এর বেকারত্ব থাকবে। এবং আমরা কি দেখেছিলাম যে কয়েক বছর আগ পর্যন্ত, এখন তো একটু রাজনৈতিক পরিস্থিতিটা পরিবর্তন হয়েছে, কয়েক বছর আগেও, 4-5 বছর আগেও, এই জুলাই আন্দোলনের আগে আপনার ব্যক্তি খাতের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, ইন্ডাস্ট্রিতে সিএফও, হ্যাঁ, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার কিংবা মিড ম্যানেজার, এগুলো কোথা থেকে আনা হচ্ছে? ইন্ডিয়া, শ্রীলঙ্কা থেকে, অথচ আমাদের দেশে এত লোক বেকার ঘুরছে। তার মানে কি যে এই শিক্ষা ব্যবস্থা একেবারেই উপযোগী না বাজারের জন্য, এটা একটা বিরাট ক্রাইসিস সৃষ্টি করছে। তখন আর আপনার ওই যে ভালো যারা, তারাও দেখছে যে আসলে তার ট্যালেন্ট কিংবা সে যা শিখেছে সেটা কোথায় কাজে লাগাবে। না, এই যে টপ ম্যানেজমেন্টে যে হায়ারিং এর প্রসেসের কথা বলা হয়, বা সেই জায়গায় কেন বিদেশ প্রীতি মনে করেন আপনি? মানে এখানে কি আসলে মনে করছেন যে বাংলাদেশের যোগ্য মানুষ নাই কোম্পানিকে লিড করার জন্য? আপনি তাদেরকে জিজ্ঞেস করতে পারেন, নিশ্চয়ই। দেখেন, একজন বিনিয়োগ করে, তার কিন্তু সেখানে কোটি কোটি টাকার বিনিয়োগ, সে নিশ্চয়ই যাচাই বাছাই করে নিতে চায় যে কাকে দিয়ে কাজটা হবে, এটা তো তারা জানে। সেখানে একটা ফাঁক আছে বলে মনে করছেন আপনি? সেই জন্যই তো এটা তো একটা কমন হয়েছিল। তো আর দেখেন আরেকটা জিনিস, বিদেশেও দেখেন অন্য দেশ থেকে নিয়ে যায়, এই যে মনে করেন যে আমেরিকাতে এত ইমিগ্রেশন পলিসি কিংবা ভিসা পলিসি এত স্ট্রিক্ট, তারপরেও কিন্তু মানুষ যাচ্ছে এবং চাকরিটা পাচ্ছে, কারণ ট্যালেন্ট হাট তো সারা পৃথিবীতে দেশগুলো করছে, যেখানে যে ট্যালেন্ট পাওয়া যায় নিয়ে আসে। আজকাল তো ওপেন ইকোনমি, বর্ডারলেস ইকোনমি বলা যায় অনেকখানি। তো সেইখানে গ্লোবালাইজেশনের যুগে কিন্তু এটা আস্তে আস্তে আরও বাড়বে, যদিও এখন ইউএসএ এখন অন্তর্মুখী হয়ে যাচ্ছে, তারপরেও প্রচুর ছেলে মেয়েরা যারা ভালো, তাদেরকে তো তারা এমপ্লয় করছে। সেরকম আমরাও তো এই গ্লোবালাইজেশনের পার্ট, আমাদেরও কিন্তু ওরকম পলিসি আছে। ট্যালেন্ট তাহলে বাংলাদেশেরও তো অ্যাট্রাক্ট করার কথা।